এটাই বোধহয় ভবিতব্য ছিল। প্রদেশ কংগ্রেস সভাপতির পদে আর নির্বাচিত করা হলো না অধীর রঞ্জন চৌধুরীকে। যদিও অধীর রঞ্জন চৌধুরী কিছুদিন আগেই এই পদটি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন কংগ্রেসের বা এই যে হাইকমান্ডের বর্তমান যিনি সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তিনি তার পছন্দ মতো কমিটি গঠন করবে কিছুদিন পর। কিন্তু সেই কমিটিতে তিনি যে আর পুনর্নির্বাচিত হবে না তা বোধহয় অতি বড় অধীর প্রেমী শুধু নয়, বাংলার কংগ্রেস কর্মীরাও বুঝতে পারেননি। এই মুহূর্তে সভাপতি আমি তো প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটা মিটিং ডাকি। কি আশ্চর্য ব্যাপার, আপনারা প্রতিদিন কোনো রকম আপনাদের খবরের কাগজ যারা বা খবর যারা দেখে বা শোনে তাদের যারা নতুন নতুন মশলা তৈরি করবে না, সেই মশলায় আমাদেরকে সব ভাগ দিতে হবে, এটা কি করে সম্ভব? আমি প্রদেশ কংগ্রেস সভাপতি আজকে আমি ঠিক গেছি, চেয়ারটা প্রদেশ কংগ্রেস সভাপতি চেয়ার, এই যেটা বোঝাচ্ছে ছবিতে দেখা যাচ্ছে না, না আজকে সবারই সামনে তো আলোচনা হয়েছে। মীর সাহেবের তাদেরকে জিজ্ঞেস করে পদত্যাগ, অনেকে পদত্যাগ করেছে। এই চেয়ারটা সভাপতির চেয়ার এখানে রাখা আছে। আমাদের সবাই অস্থায়ী। যেদিন থেকে মল্লিকার্জুন খাড়গে সর্বভারতীয় সভাপতি হয়েছে, সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী। কংগ্রেসের একটা প্রোটোকল, কংগ্রেসের সংবিধান এটা, নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর সর্বভারতীয় ক্ষেত্রে তারপরে সে রাজ্যে রাজ্যের কমিটি তৈরি করবে। তো স্বাভাবিক যেদিন থেকে নতুন সভাপতি নির্বাচিত হয় সর্বভারতীয় কংগ্রেস কমিটিতে, সেদিন থেকে সব রাজ্যের সভাপতিরাই অস্থায়ী হয়ে যায়। তার পদে স্থলাভিষিক্ত করা হলো শুভঙ্কর সরকারকে। এই শুভঙ্কর সরকার সম্পর্কে আমার কিছু বলার নেই। বাংলার রাজনীতি যারা ফলো করেন হয়তো অনেকেই এনাকে চেনেন বা অনেকেই ওনাকে চেনেন না, কারণ নর্থ ইস্টের একটা কংগ্রেসের পার্টে ওনার কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। ওনার দাদা বর্তমানে বাংলার অত্যন্ত দুর্দান্তপ্রতাপ আইপিএস পুলিশ কর্তা বলে শোনা যায়, এবং অন্য আর এক ভাই বাংলার অন্যতম সেরা ক্রীড়া সাংবাদিক। আমি তাদের নাম বলছি না কারণ এ বিষয়ে সঠিক 100% নিশ্চিত তথ্য আমার কাছে নেই, কিন্তু তার জন্য শুভঙ্কর সরকারকে নিয়ে এই ভিডিওটা আমি দীর্ঘায়িত করছি না। কিন্তু এই রদবদলের পর তিনটে প্রশ্ন ভীষণ মাত্রায় উঠে এলো। 1 নম্বর, নিঃসন্দেহে অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে? তিনি কি বিজেপির পথে যেতে পারেন? সে বিষয়ে আমি ভিডিওতে নিঃসন্দেহে আলোচনা করব। দ্বিতীয় যে প্রশ্ন উঠে এলো তা হলো কংগ্রেসের যে হাইকমান্ড অর্থাৎ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী কিংবা দিল্লির নেতারা কখনোই তৃণমূলের সঙ্গে সরাসরি যুদ্ধে কিন্তু যাননি, গেছিলেন একমাত্র এ রাজ্যের অধীর রঞ্জন চৌধুরী। এবং তিনি বলেছিলেন এই তৃণমূলের সঙ্গে লড়াই করার সময় কংগ্রেসের একাধিক কর্তা, একাধিক কর্মীদের নির্বিচারে পুলিশ কেস দিয়েছে, তারা বিভিন্ন অত্যাচার সহ্য করেছেন। এমনকি ঝালদা যে পৌরসভা, সেখানেও কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যে দ্বৈরথ তা কিন্তু সরাসরি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। ফলে অধীর চৌধুরীকে সরিয়ে কোথাও কে তৃণমূলকে এবং তৃণমূলের প্রতি কংগ্রেসে নরম হচ্ছে সেই বার্তা কার্যত দিল। তৃতীয় প্রশ্ন নিঃসন্দেহে উঠতে শুরু করেছে, তা হলো বাম এবং কংগ্রেসের জোটের ভবিষ্যৎ। কারণ অধীর চৌধুরী মনে প্রাণে চেয়েছিলেন এই বাংলাতে অন্তত বাম কংগ্রেস জোট যেন ভীষণ মাত্রায় বহাল থাকে, কিন্তু তার সরে যাওয়ার পর বাম কংগ্রেসের জোটের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠে গেছে। মনে রাখতে হবে বামেদের এই পক্ষ থেকে ইন্ডিয়া জোটে পুরো লিয়াজোর ব্যাপারটা কিন্তু সামলাতেন সীতারাম ইয়েচুরি। আর এই সীতারাম ইয়েচুরির অবর্তমানে কংগ্রেসের হাইকমান্ড অর্থাৎ রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীর সঙ্গে এই বাংলা জোট নিয়ে কি আলোচনা করবে সেটাও কিন্তু বামেদেরও একটা প্রধান মাথা ব্যথার কারণ হতে পারে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে 2026 নির্বাচন যেখানে 1 বছর মোটে বাকি আছে, সেখানে কংগ্রেসের এই রদবদল এবং বাম কংগ্রেস জোট যদি না হয় তাহলে বামেদের স্ট্র্যাটেজি কিভাবে সাজাতে হবে তা কিন্তু এক নতুন করে প্রশ্নচিহ্নের মধ্যে বামফ্রন্ট নেতাদেরও দাঁড় করালো। সব সূত্র থেকে আমি খবর পাচ্ছিলাম যে অধীর এবার খুব টাইট অবস্থায়। আমি দুবার টেলিফোনে অধীরকে সে কথা জিজ্ঞেস করছি। অধীর এমন ভাবে সেটাকে ব্রাশ অ্যাসাইড করে দিয়েছে, এইটা যেন আমি এমন একটা উদ্ভট প্রশ্ন ওকে জিজ্ঞেস করছি। ওভার কনফিডেন্স, ওভার কনফিডেন্স টু দি পাওয়ার ইনফিনিটি। ঠিক আছে, যখন তুমি লড়তে নামো তখন আসলে হয় কি, জিততে 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 একটা মনে হয় জেতাটা অভ্যেসে দাঁড়িয়ে যায়। এবার বলি এই অধীর চৌধুরীর রাজনৈতিক জীবন নিয়ে ঠিক কোন জায়গায় জবনিকা পতন করা যেতে পারে। দেখুন, এবছর যে বহরমপুর ইলেকশন হয়েছে লোকসভা নির্বাচন, সেখানে অধীর চৌধুরী কিন্তু মোটামুটি একটা ফাইট দেবেন এটা আশা করেছিলেন সকলেই, কিন্তু হেরে যাবেন সেটা হয়তো অনেকেই বুঝতে পারেননি। কিন্তু তিনি কার কাছে হারলেন?
মোহাম্মদ ইউসুফ পাঠানের কাছে হারলেন। এই ইউসুফ পাঠান আলটিমেটলি তৃণমূলের কিন্তু একটা ডার্ক হর্স ছিল, এবং ওখানে যদি ভোট শতাংশ দেখেন তাহলে দেখতে পাবেন ইউসুফ পাঠান পেয়েছে 5,24,516 ভোট। বহরমপুরের থেকে বাকি অংশ মিলিয়ে অধীর চৌধুরী পেয়েছেন 4,39,494 ভোট, এবং ডক্টর নির্মল কুমার শাহ যিনি বিজেপির প্রার্থী তিনি এখানে ভোট পেয়েছেন 3,71,885 ভোট। অর্থাৎ অধীর চৌধুরী কিন্তু এখানে সেকেন্ড হয়েছেন। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই অংশে বিজেপির ভোট ভীষণ মাত্রায় বেড়েছে। এর ফলে এই যে ব্যবধান, জয়ের ব্যবধান কিন্তু ইউসুফ পাঠানকে জিততে সাহায্য করেছে। তারপরে অধীর চৌধুরী বলেছিলেন বর্তমানে এই যে রাজনীতি তা কিন্তু চলছে ধর্মীয় ভেদাভেদের ফলে। সেখানে দাঁড়িয়ে যারা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করেন তাদের পক্ষে সত্যি রাজনীতি করাটা একটু কঠিন। আপনারা যদি সামগ্রিক ভারতের চিত্রটা দেখেন তাহলে বুঝবেন অধীর চৌধুরী কিন্তু কোনোভাবেই ভুল বলেনি কথাটা, বা বাংলার রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ যে একটা প্রকাশ্য বিষয় তা কিন্তু বহু রাজনৈতিক বিশ্লেষকরাও বিভিন্ন সময় বলেছেন। কিন্তু তারপরেও তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির মিটিং অ্যাটেন্ড করেছেন, এমনকি আরজিকর কাণ্ড নিয়েই তিনি রাস্তায় নেমেছিলেন সরাসরি। অর্থাৎ তিনি রাজনীতি থেকে অবসর নেবেন বা কংগ্রেস ছেড়ে দিয়ে অন্য দলে যোগদান করবেন সেই সম্ভাবনা কিন্তু দেখা যায়নি, বা কংগ্রেস কর্মীরাও ভেবেছিলেন তাকেই হয়তো প্রদেশ কংগ্রেস সভাপতি পদে পুনর্বহাল করা হবে। আরজিকরের যে রাস্তায় নামার যে চিত্র ভিডিও আমরা ইতিমধ্যেই সকলে দেখেছি, আর হঠাৎ করে এরপরেই তাকে সরিয়ে এমন একজন ব্যক্তিকে দেওয়া হলো তার গ্রহণযোগ্যতা নিয়ে, অর্থাৎ বাংলার আপামর কংগ্রেস কর্মীদের মধ্যে তার জনপ্রিয়তা নিয়ে, পরিচিতি নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠতেই পারে। পরিচিতি এবং গ্রহণযোগ্যতা থেকে অধীর চৌধুরী যে এনার থেকে অনেকটা এগিয়ে ছিলেন সে কথা বলাই যায়। 2 নম্বর যে পয়েন্ট, তা নিঃসন্দেহে তৃণমূলের প্রতি নরম হতে চলেছে প্রদেশ কংগ্রেস হাইকমান্ড। মানে কারণটা আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন, ইন্ডিয়া জোটে তৃণমূল কিন্তু একটা হিউজ পরিমাণে আসন পেয়েছে। ফলে তৃণমূলের সাপোর্ট ছাড়া ইন্ডিয়া জোট কার্যত কিন্তু ভেঙে পড়তে পারে বিভিন্ন ক্ষেত্রে, তা মনে করে কংগ্রেসের আপামর নেতৃত্ব। যদি এই রাজ্যে শেষ 2 বছরে একাধিক ঘটনা দেখেন তাহলে দেখতে পাবেন কেন্দ্র থেকে বিজেপি বিভিন্ন প্রতিনিধি দল এই রাজ্যে পাঠিয়েছে, কিন্তু সেখানে কংগ্রেস নেতৃত্ব কিন্তু ভীষণ মাত্রায় চুপ ছিল। সন্দেশখালী ইনসিডেন্ট বলুন, কংগ্রেস কোনো নেতৃত্ব একবার আসার এখানে প্রয়োজন অনুভব করেননি। মানে জোটটা ক্ষমতায় এলো না, কিন্তু সর্বভারতীয় স্তরে মোদী বিরোধী এই জোটটা টিকিয়ে রাখলো কংগ্রেস, বা তৃণমূলও সেখানে থাকলো। তাহলে কিন্তু অধীর চৌধুরীর ক্ষেত্রে তৃতীয় আরেকটা পথ খোলাই থাকবে, সেটা হলো হয় ভিন্ন রাজনৈতিক দল তৈরি করো, না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা ছাড়ো, না হলে বিজেপি রাজনীতির সাথে যুক্ত হও। অর্থাৎ অধীর চৌধুরীর রাস্তা কিন্তু তখন খুব নির্দিষ্ট হয়ে যাবে। পাশাপাশি শিক্ষক দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, এমনকি আরজিকর কাণ্ড নিয়েও দিল্লির হাইকমান্ডের কোনো প্রভাবশালী নেতা একটা টুইট অবধি করেননি। এ রাজ্যে আসা তো দূরের কথা। ফলে সব কিছুতেই তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগগুলো বিভিন্ন সময় উঠেছে সেই প্রত্যেকটা অভিযোগেই কিন্তু নীরব থেকেছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খাড়গে। সেখান দিয়ে স্পষ্টভাবে বোঝাও যাচ্ছিল যে কংগ্রেসের নেতারা কিন্তু কোনোভাবেই প্রকাশ্যে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে চান না। আর অধীর চৌধুরী কিন্তু এখানেই ছিল ব্যতিক্রম। তিনি কিন্তু এক নাগাড়ে রাজ্যের শাসক দলকে ভীষণ মাত্রায় আক্রমণ করে গেছেন। তিনি কংগ্রেস কর্মীদের সমর্থন করেছেন, সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন, কনফিডেন্স বাড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু তা সত্ত্বেও প্রদেশ কংগ্রেস হাইকমান্ড কিন্তু কিছুতেই অধীর রঞ্জন চৌধুরীর বর্তমান এই অবস্থাটা কিছুতেই মেনে নিলেন না। অধীর বাবুকে যখন আমার পুরনো দল কংগ্রেস, এবং একটা সময় অধীর বাবু বহরমপুরে তার সমস্ত লোকজনদের নিয়ে একটা জায়গায় সম্মেলন করেছিলেন। দলের লোকেরা সেই সময় ওনাকে বলেছিলেন যে দাদা আপনি কান দিয়ে দেখছেন আর চোখ দিয়ে শুনছেন। এই কথাটা যদি অধীর বাবু সেই সময় মানতেন, শুনতেন, তাহলে আজকে এই অবস্থা দাঁড়াতো না। অধীর বাবুর ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে অধীর বাবু একটা স্ট্যান্ড নিতে পারলেন না। মুখে ওই ধরনের কথা বলে কোনো লাভ নেই। আমার খুশি অখুশি হওয়ার ব্যাপার না, তবে অধীর বাবু যদি আবার একসাথে এখানে ভারতীয় জনতা পার্টিতে আসে, নিশ্চয়ই একসাথে কাজ করার জন্য তো আমি সবসময় ভালোই লাগবে। আমার পুরনো দলে ছিলেন, এবং সেই ক্ষেত্রে অধীর বাবু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে, আমি জানি না করবেন কিনা, স্বীকার করবেন কিনা, এখন হয়তো হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে আমার স্ট্যান্ডটা বোধহয় কোথাও ঠিক ছিল। তো সেই স্ট্যান্ডে যদি অধীর বাবু সেই প্রতিবাদী সত্তাটা নিজের রাখতে পারতেন, তাহলে বোধহয় আজকে এই দিনটা দেখতে হতো না। 3 নম্বর নিঃসন্দেহে যে প্রশ্নটা সবার আগে উঠবে তা হলো বামেদের সঙ্গে কংগ্রেসের জোটের ভবিষ্যৎ।
দেখুন, এক্ষেত্রে দুটো কথা আমি আপনাদের বলে দিই। এই বছর লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী খোদ মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন কংগ্রেসকে উনি 2টো আসন ছাড়তে চেয়েছিলেন, কিন্তু অধীর চৌধুরী কিছুতেই রাজি হননি। পাশাপাশি এও মনে রাখতে হবে, লোকসভা যে নির্বাচন সেখানে ঈশা খান চৌধুরীর জন্য দিল্লির একাধিক নেতা কিন্তু প্রচারে এসেছিলেন, কিন্তু বহরমপুরে অধীরের জন্য কেউ প্রচারে অবধি আসেননি। ফলে তৃণমূল চাইলেই কংগ্রেসের সঙ্গে এই মুহূর্তে জোট করা সম্ভব, তা মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু কার্যত অধীর চৌধুরী যেহেতু ব্যাগরা দিয়েছিলেন, তাই হাইকমান্ডকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। এবার অধীর চৌধুরী চেয়েছিলেন বামেদের সঙ্গে জোট করে একটা ধর্মনিরপেক্ষ জোট তৈরি করতে, কিন্তু উপনির্বাচনের বিভিন্ন তথ্য যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন বাগদা উপনির্বাচন বা বিভিন্ন জায়গায় যে 4 জায়গায় উপনির্বাচন হয়েছে সেখানে কিন্তু কংগ্রেস আর বামেরা জোট প্রার্থী দেয়নি। ফলে এই জোটটা নিয়ে অনেক প্রশ্ন কিন্তু বামেদের অন্দরমহলেও ছিল, এবং একই সঙ্গে বামেদের একাধিক নিচুতলার কর্মীরা দাবি করেন কংগ্রেস কর্মীরা বামেদের নাকি কিছুতেই ভোট দেয় না। দেখুন, এই বাম কংগ্রেস জোটের সাফল্য যদি দেখেন, সে অর্থে সেই সাফল্যও কিন্তু আপনি খুঁজে পাবেন না। সাগরদিঘি উপনির্বাচনে একটা সাফল্য এসছে বটে, বাইরান বিশ্বাস বিপুল পরিমাণে জিতেছিলেন বটে, কিন্তু তাতে বাম কর্মীরা কিন্তু কংগ্রেসকে বিপুল পরিমাণে ভোট দিয়েছিলেন, অন্তত সাগরদিঘি অঞ্চলে। তারপরে কিন্তু সাগরদিঘি অঞ্চলটাও কার্যত তৃণমূলের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল কংগ্রেস। ফলে সাংগঠনিক দুর্বলতা কংগ্রেসের যে প্রধান ইস্যু ছিল সেটা নয়, বামেদের যে ভোট দেয় না কংগ্রেস কর্মীরা, সেটাও কিন্তু বামেদের অন্দরমহলে কান পাতলেও শোনা যেত। ফলে বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ 2026-এর আগে দাঁড়িয়ে ঠিক 1 বছর আগে নতুন করে এক প্রশ্নচিহ্ন তুলে দিল। কিন্তু প্রশ্ন হলো, এবার যদি কংগ্রেস সরাসরি তৃণমূলের সঙ্গে জোটে যায়, তাহলে বাম কর্মী বাম নেতারা সরাসরি কি কংগ্রেসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন? কিন্তু সারা বাংলার যদি সিনারিওটা দেখেন, খোদ কলকাতাও এই অভিযোগ ভীষণ মাত্রায় কৌস্তব বাগচিরা তুলে দিয়েছিলেন যে কংগ্রেসের অভ্যন্তরে তৃণমূলের কিছু কোট আনকোট দালাল ঢুকে আছে, অর্থাৎ কংগ্রেস এখনো তৃণমূল মুক্ত হতে পারেনি। আর অধীর চৌধুরীর এই পদচ্যুতি বা পদস্খলন নিঃসন্দেহে তৃণমূলের সঙ্গে যে কংগ্রেসের ভবিষ্যৎ জোর সম্ভাবনাকে আরও একবার উস্কে দিল। কিন্তু সব মিলিয়ে অধীর চৌধুরী কি করবেন? অধীর চৌধুরী কংগ্রেসের যদি আত্মসম্মানের জায়গা দিয়ে দেখেন, হয়তো অন্য কোনো একটা পদ বা দিল্লিতে কোনো আনুষ্ঠানিক পদে তাকে দেওয়া হবে, কিন্তু রাজনৈতিক যে অ্যাক্টিভনেস, রাজনৈতিক যে সিদ্ধান্ত নিতে হয় কোনো গুরুত্বপূর্ণ পদে থেকে, সেই জায়গা থেকে অধীর চৌধুরী দীর্ঘদিনের নেতা, তিনি কতটা সক্রিয় একটা ভূমিকা পালন করতে পারবেন তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন অনেকেই। ফলে অধীর রঞ্জন চৌধুরী কি বিজেপিতে যাবেন? যদিও সেই সম্ভাবনা রাজনৈতিক বিশ্লেষকরা তুললেও আমার মনে হয় অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে এই বয়সে এসে বিজেপিতে আর যেতে যাবেন না। কিন্তু যদি বিজেপিতে যান, তাহলে শুভেন্দু এবং অধীর ডেডলি কম্বিনেশন কিন্তু হতে পারছে রাজ্যের জন্য, যা বামেদের কাছেও কিন্তু অ্যাকসেপ্ট করা অত্যন্ত কঠিন হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, যে আরজিকর কাণ্ডের পর বামেরা শহরতলি এবং কলকাতা অঞ্চলে একটু হলেও অক্সিজেন ফিরে পেয়েছে, এই অধীর চৌধুরীর পথ চলে যাওয়া, এই অক্সিজেন তাদের থেকে ছিনিয়ে নেওয়া হলো নাকি? এই প্রশ্ন আমার থাকলো, নিঃসন্দেহে আপনারা কমেন্টে জানাবেন। এবং অধীর চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনারা কি ভাবছেন, কমেন্টে নিঃসন্দেহে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ।